পৃথিবীতে জঙ্গল রয়েছে অনেক রকম। একদিকে আফ্রিকার সুদূর বিস্তৃত গ্রাসল্যান্ড, তো অন্যদিকে ভারতবর্ষের গভীর অরণ্য। একদিকে তুষারাবৃত সাইবেরিয়ান ফরেস্ট, তো অন্যদিকে দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেন ফরেস্ট। দেশ বিদেশের পর্যটকরা দামি দামি ক্যামেরা হাতে হুড খোলা জিপে ছুটে বেড়াচ্ছে এই ওয়াইল্ড লাইফকে একেবারে চোখের সামনে থেকে দেখার জন্যে। বাঘ সিংহদের হামেশাই দেখা যাচ্ছে ফটোগ্রাফারের গাড়ির সামনে বসেই পোজ দিতে। কিন্তু এমনটা কেন যে সুন্দরবনের জঙ্গল নাইলনের জাল দিয়ে ফেন্সিং করা? কেন এই জঙ্গলে ঢোকা বারণ? কেন ওই কঙ্কালের ছবি ভয় দেখিয়ে বলছে ভেতরে গেলে মৃত্যু অবধারিত? কে আছে ওই জঙ্গলে? লোকেরা যে বলে সুন্দরবনে কিচ্ছু নেই, গিয়ে কোনো লাভ নেই, কিচ্ছু দেখতে পাবে না, অথচ কেন ওই গরিব মানুষগুলো নিজেদের পেট চালাতে জঙ্গলের সামনে গেলেই নিমেষের মধ্যে এক ঝটকায় জঙ্গলে টেনে নিয়ে যায় ওই ভয়ঙ্কর দক্ষিণ রায়, যার একটি ঝলক পাওয়া এত কঠিন? তার জন্যে আজ সুন্দরবনের প্রায় ৩,০০০ জন মহিলা স্বামীহারা। কেন এত রহস্যময় এই ম্যানগ্রোভ? সুন্দরবনে এটি আমার চতুর্থ ভ্রমণ। যতদিন না তার দেখা পাচ্ছি, হাল আমি ছাড়ছি না। কোনো লোকসান তো নেই। মাত্র ৩,০০০ টাকায় ৩ দিন লঞ্চে করে ঘোরা, দিন রাত এলাহি খাওয়া দাওয়া, হোটেলে থাকার সুব্যবস্থা, সমস্ত কিছুই থাকে প্যাকেজে। তার উপর এখন আবার ইলিশ উৎসব। নদীর তাজা ইলিশ দিয়ে নানা পদ রান্না, আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, তুমুল বর্ষা এবং তার মাঝে এই রহস্যময় ম্যানগ্রোভ যেন এক অদ্ভুত অভিজ্ঞতা। চলুন তাহলে সময় নষ্ট না করে প্রথম থেকে গল্পটা শুরু করা যাক। সুন্দরবন যেতে আপনাকে প্রথম পৌঁছতে হবে ক্যানিং স্টেশনে। ক্যানিং হল দ্য গেটওয়ে টু দ্য সুন্দরবনস। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে সারা দিন প্রচুর লোকাল ট্রেন রয়েছে। কোন ট্রেনটা ধরবেন সেটা ট্রাভেল এজেন্সি আপনাকে আগে জানিয়ে দেবে। ট্রেনের ভাড়াও ভীষণ সস্তা। আমার বাড়ির স্টেশন থেকে ক্যানিং অবধি ৬০ কিলোমিটার যেতে ভাড়া লেগেছিল মাত্র ১৫ টাকা। শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছতে সময় লাগে ১ ঘন্টা ১৫ মিনিট। স্টেশনের বাইরেই দেখবেন পরপর সব ট্রাভেল এজেন্সি যারা সুন্দরবন ট্যুর করায়। এর মধ্যে থেকে আমরা বেছে নিলাম পরিযায়ী রিসোর্ট অ্যান্ড ট্যুরিজমকে। শুনেছি এদের পরিষেবা টপ ক্লাস। আপনার সুন্দরবন যাওয়ার লঞ্চ ছাড়বে সোনাখালী ঘাট থেকে এবং স্টেশন থেকে ঘাট অবধি আপনাকে অটো করে নিয়ে আসার দায়িত্ব সম্পূর্ণ এজেন্সির। এই যে লঞ্চ ঘাটটি আপনারা এখন দেখছেন, এটাই সোনাখালী ফেরিঘাট, যেটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের আওতায় পড়ে। এবং আমরা সোনাখালী ছেড়ে এবারে রওনা দিচ্ছি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উদ্দেশ্যে। চলুন দেখে আসি লঞ্চে থাকার ব্যবস্থা কিরকম রয়েছে। আজকাল লঞ্চে রাত কাটানোর চলটা প্রায় উঠে গেছে। আমি যদিও কাটিয়েছি একবার, তবে আগে কিন্তু সুন্দরবন ট্যুর মানেই লঞ্চেই রাত কাটাতে হতো। ভাবুন তো একবার কি রোমহর্ষক ব্যাপার ছিল। নদীতে কুমির, ডাঙায় বাঘ। শয়নকক্ষ পেরিয়ে একটু এগোলেই ইঞ্জিন রুম কাম কিচেন।
রান্নাঘরে ঢুকেই দেখলাম জলখাবারের প্রস্তুতি চলছে জোর কদমে। তৈরি হচ্ছে লুচি। তবে তার সহযোগে কি রয়েছে তার দেখা পেলাম যখন লুচি পড়ল পাতে। লুচি আর কষা আলুর দম ছিল আজ মেনুতে, সঙ্গে একটা করে রসগোল্লা। ব্রেকফাস্ট পর্ব শেষ হতে না হতেই এবারে চলে এলো একদম নদীর টাটকা চিংড়ি মাছ ভাজা। এইসব ভালো মন্দ খেতে খেতেই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। সুন্দরবনের গায়ের ছেলেরা নদীর জলে নেমে খেলা করছে। যেই নদীর জলে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্রজাতির কুমির ঘুরে বেড়ায়, যেই নদীর জলে কামট মাছের আতঙ্ক, সেইখানে দাঁড়িয়ে ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে তাদের এই খেলা প্রমাণ করল সুন্দরবনের আদিবাসীরা যুগ যুগ ধরে এই বন্য পরিবেশে অভ্যস্ত। সুন্দরবন ট্যুরে প্রথম দিনটা কোনো জঙ্গল সাফারি থাকে না। আজ সারাটা দিন এই গায়ের দৃশ্য দেখতে দেখতেই কেটে যাবে। নানান গ্রামের পাশ দিয়ে যেতে যেতে আমরা একেবারে দিনান্তে গিয়ে পৌঁছব সেই জঙ্গল সংলগ্ন পাখিরালয়, যেখানে আমাদের হোটেল। কিন্তু এই যে সুন্দরবনের এত গ্রাম, শুনলে চমকে উঠবে এই সব তৈরি করা হয়েছে ব্রিটিশ আমলে জঙ্গল কেটে। তবে তার আগে কেমন ছিল সুন্দরবন, চলুন সেই নিয়ে একটা মজার গল্প শোনাই। বর্তমানে সুন্দরবন অনেক বদলে গেছে। এই যে যেতে যেতে আমরা সুন্দরবনের গায়ের দৃশ্য দেখছি, আজ থেকে কয়েকশো বছর আগে এইসব কিচ্ছু ছিল না। গোটা সুন্দরবনটাই তখন ছিল গভীর ম্যানগ্রোভ বনাঞ্চল, এবং তার ব্যাপ্তি ছিল বর্তমান কলকাতা শহর অবধি। ইতিহাসের পাতা উল্টে পাল্টে দেখলে জানা যায় সেকালের কলকাতা ছিল সুন্দরবনের মতোই কাদাযুক্ত জলাজমি। এমনকি বর্তমান কলকাতার বিভিন্ন জায়গার নাম সেই ইতিহাস আজও বয়ে নিয়ে চলেছে। এই যেমন ধরুন সল্ট লেক বা নোনা পুকুর বা কাদাপাড়া, তিলজলা, এইসব নামগুলো এক প্রকার কাদাযুক্ত জলাজমি অঞ্চল বোঝায়। অন্যদিকে বাগমারি তো সোজাসুজি ইঙ্গিত করছে রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে। এছাড়া কেওড়াতলা বা গড়িয়া ইঙ্গিত করছে ম্যানগ্রোভের দিকে, কারণ কেওড়া এবং গড়িয়া নামক দুই প্রকারের ম্যানগ্রোভ গাছ সুন্দরবনে দেখতে পাওয়া যায়। শিয়ালদা ইঙ্গিত করছে এক প্রকার জলাজমি যেখানে হয়তো প্রচুর শেয়ালের উপস্থিতি ছিল। কাজেই বুঝতেই পারছেন, যেখানে আজ কলকাতা শহর, সেখানে তখন ছিল ভয়ঙ্কর সব জঙ্গল। লোকেরা ভয়ে কাঁপত সেই জঙ্গলের দিকে যেতে। বন্য জীবজন্তু ছাড়াও সেখানে ভয় ছিল কুখ্যাত সব ডাকাতের। এই ডাকাতেরা ছিল কালীর উপাসক। গভীর জঙ্গলের ভিতরে এরা করত মা কালীর উপাসনা। সেখানে নাকি নরবলিও দেওয়া হতো। এই কালীক্ষেত্রই পরে গিয়ে হয় কলিকাতা। অনেকক্ষণ চলে এবারে আমাদের লঞ্চ একটা পাড়ে এসে ঠেকল। এখানে একটা লোকনাথ আশ্রম রয়েছে, সেটা আমরা দেখে এলাম। বোটে ফিরেই ঢু মারলাম রান্নাঘরে। সেখানে তখন মধ্যাহ্ন ভোজের প্রস্তুতি চলছে জোর কদমে। এটা তৈরি হচ্ছে পাবদা মাছের ঝাল। পাশের একটি কড়াইয়ে দেখলাম রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর আসল আইটেমটি দেখলাম তখনও ম্যারিনেট করে রাখা একটি গামলায়। রান্না তখনও শুরু হয়নি। ওয়েলকাম টু সুন্দরবন টাইগার রিজার্ভ, দ্য ওনলি ম্যানগ্রোভ টাইগার কিংডম ইন দ্য ওয়ার্ল্ড। সুন্দরবনের লোকালয় পর্ব শেষ।
সেই সকাল থেকে এতক্ষণ আমরা সুন্দরবনের নানান গ্রাম পেরিয়ে এসেছি। এবারে সেই চেনা ম্যানগ্রোভ আমাদের সম্মুখে। এই নাইলনের জাল আরও স্পষ্ট করছে এটি কার এলাকা। মোট 109 কিলোমিটার ধরে এই নাইলনের জাল বসিয়েছে বন বিভাগ। ফরেস্ট ডিপার্টমেন্টের বক্তব্য, এটি বাঘ সংরক্ষণে সহায়তা করবে এবং স্থানীয় জনগণকে এই হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করবে। যেখানে যেখানে জঙ্গলের ওপারে মনুষ্য বসতি এলাকা, একমাত্র সেইখানেই এই ফেন্সিং বসানো হয়েছে, অন্যথায় নয়। এই রোমাঞ্চকর একটা পরিবেশের মাঝেই শুরু হয়ে গেল আমাদের মধ্যাহ্নভোজের পর্ব। ভাত, মুসুরির ডাল, ইলিশ দিয়ে কচুর শাক, পাবদা মাছ, সর্ষে ইলিশ, আমের চাটনি, পাঁপড়। এই যে এটা হলো সজনেখালি রেঞ্জের অফিস। এখান থেকে দেওয়া হয় জঙ্গল সাফারির পারমিশন। সুন্দরবন টাইগার রিজার্ভে ট্যুরিস্টরা যে বোট সাফারি করে, সেটা মূলত সজনেখালি রেঞ্জের এলাকার মধ্যেই করানো হয়। সুন্দরবন টাইগার রিজার্ভের মোট আয়তন হল 2585 বর্গ কিলোমিটার। এটিকে 4টে রেঞ্জে ভাগ করেছে ফরেস্ট ডিপার্টমেন্ট। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যার আয়তন 362 বর্গ কিলোমিটার, বসিরহাট রেঞ্জ, যার আয়তন 892 বর্গ কিলোমিটার, ন্যাশনাল পার্ক ওয়েস্ট এবং ন্যাশনাল পার্ক ইস্ট মিলিয়ে কোর জোন 1330 বর্গ কিলোমিটার। এবারে এই রেঞ্জগুলিকে পরিচালনা করার জন্য রয়েছে আবার নানান জঙ্গল ক্যাম্প। যেমন সজনেখালি রেঞ্জ পরিচালনা করা হয় সজনেখালি বিট, সুধন্যখালি বিট এবং দোবাকি বিটের মাধ্যমে। সেরকমই বসিরহাট রেঞ্জ পরিচালনা করা হয় বাগনা বিট, বুড়িডাবড়ি বিট, ঝিঙেখালি বিট, খাটুয়াঝুড়ি বিট এবং হরিখালি বিটের মাধ্যমে। ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জ পরিচালনা করা হয় চামতা বিট, বাগমারা বিট এবং চাঁদখালি বিটের মাধ্যমে। আর ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জ পরিচালনা করা হয় হলদিবাড়ি বিট, নেতিধোপানি বিট এবং কেন্দ্র বিটের মাধ্যমে। এই 4টে রেঞ্জের মধ্যে ন্যাশনাল পার্ক ইস্ট এবং ন্যাশনাল পার্ক ওয়েস্ট, এই দুটি রেঞ্জ হল কোর জোন, অর্থাৎ সেখানে ট্যুরিজম, ফিশিং, হানি কালেক্টিং স্ট্রিক্টলি প্রহিবিটেড। এছাড়া সজনেখালি রেঞ্জ আর বসিরহাট রেঞ্জ হল বাফার জোন, অর্থাৎ সেখানে ট্যুরিজম, ফিশিং, হানি কালেক্টিং অ্যালাউড। এছাড়া সুন্দরবনের আরও একটা দিক আছে, যেটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট। আয়তন 1679 বর্গ কিলোমিটার। এই ডিভিশনাল ফরেস্ট আর সুন্দরবন টাইগার রিজার্ভকে মিলিয়ে সুন্দরবনের মোট জঙ্গলময় এলাকার আয়তন গিয়ে দাঁড়ায় 4264 বর্গ কিলোমিটার। এর সাথে যদি আবার বাংলাদেশের সুন্দরবনকে যোগ করা যায়, তবে গোটা সুন্দরবনের আয়তন গিয়ে দাঁড়ায় 10,000 বর্গ কিলোমিটারেরও বেশি। কি বিরাট জঙ্গল, একবার চিন্তা করুন। যাই হোক, যেমনটা বলছিলাম, এবারে আমরা দেখতে এলাম সজনেখালি জঙ্গল ক্যাম্প। এখানে থাকেন মূলত বন বিভাগের কর্তারা, তবে চাইলে এই ফরেস্ট বাংলোতে আপনিও থাকতে পারেন। গোটা সুন্দরবন এলাকায় এটি একমাত্র লজ যেটি আসল জঙ্গলের ভেতরে অবস্থিত। তবে চিন্তা নেই, চারিপাশে ফেন্সিং করা রয়েছে। এবং এটার কিন্তু মারাত্মক ডিমান্ড। আমি নিজে ওয়েবসাইটে গিয়ে দেখেছি, মানে বেশ কয়েক মাস আগে অ্যাডভান্সে টিকিট না কাটলে কিন্তু এটার রুম পাওয়া মুশকিল। এখানে এসি অ্যাকোমোডেশনও আছে, আর 24x7 কিন্তু এখানে জেনারেটর চলে। জেনারেটর ছাড়া এখানে অবশ্যই, এটা একদম ফরেস্ট, সুন্দরবন ন্যাশনাল পার্ক এটা, সুতরাং এখানে কোনো রকম ইলেকট্রিসিটি সাপ্লাই নেই। নদীর ওই পারে পাখিরালাতে কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাই আছে, কিন্তু সারা নদীর ওপর দিয়ে তো হাইটেনশন লাইন দিয়ে একটা ফরেস্ট এরিয়াতে আনবে না। সুতরাং এই ফরেস্ট লজ কিন্তু 24x7 জেনারেটর পাওয়ারে চলে। এবং আরও একটা ইন্টারেস্টিং গল্প তোমাদেরকে বলি। আমি একবার সজনেখালিতে এসে আমাদের যে সাথে গাইড ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, কখনো কি এরকম ইনসিডেন্ট হয়েছে যে এটা তো একদম জঙ্গলের মধ্যে, এই ফেন্সিং টপকে বাঘ ঢুকে গেছে? বলছে হ্যাঁ হয়েছে। একবার সকালবেলা এরকম ট্যুরিস্ট নিয়ে এসে দেখছি যে এই ফেন্সিংয়ের ভেতরে 2টো বাঘ বসে আছে।
এছাড়া এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেটায় চড়ে আপনি আপনার বাইনোকুলার বা জুম ক্যামেরা দিয়ে বহু দূরের প্রকৃতি দেখতে পারবেন। সত্যি বলছি, অনবদ্য লাগে। কি ভাস্ট এই সুন্দরবন এবং কি গভীর! সেই কারণেই দেখুন না, ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়াচ টাওয়ারের সামনে কিছুটা জঙ্গল ছেটে দিয়েছে, যাতে কোনো বন্য প্রাণী যদি বেরোয় সেটা স্পট করা যায়। না হলে এই জঙ্গল এত ঘন যে ওয়াইল্ড অ্যানিমাল আপনার সামনের জঙ্গলে বসে থাকলেও আপনি বুঝতেই পারবেন না। এবং যেহেতু সুন্দরবনে দূর দূর কোথাও মিষ্টি জল পাওয়া যায় না, এই ক্যাম্পগুলোর সামনে এরা পুকুর খুঁড়ে রাখে। বৃষ্টির সময় তাতে জল জমে এবং সেই মিষ্টি জলের স্বাদ প্রাণীরা একবার পেলে বারবার ফিরে আসে। সজনেখালি টাওয়ার দেখিয়ে আমাদের এখন নামিয়ে দেওয়া হয়েছে পাখিরালা ঘাটে এবং গ্রামের রাস্তা ধরে আমরা এখন চলেছি আমাদের হোটেলের পথে। আহা, খোলা ধান ক্ষেতের ওপর দিয়ে কি সুন্দর ফুরফুরে হাওয়া বইছে, আর তার সম্মুখে এই সুন্দর পরিযায়ী হোমস্টে। বাহ, রুমটা তো দারুণ। বিশেষ করে চতুর্দিকে এই সাদা রংটা বেশ একটা ফ্রেশ ক্লিন লুক দিচ্ছে। সুন্দরবন ট্যুরের এক বিশেষ আকর্ষণ এই ঝুমুর নাচ। ওদের এই গানের মাধ্যমে যে চাপা কষ্টের কথা ফুটে ওঠে তা আপনাকে আবেগাপ্লুত করতে বাধ্য। ঝুমুর নাচের সাথেই দিয়েছিল ভারী সুস্বাদু একটা চাউমিন। জমে গেছিল সন্ধেবেলাটা। সেসব ঠিক আছে, তবে আসল চমক তো ছিল রাতের ডিনারে সকলের প্রিয় খাসির মাংস। উফ, ঝোলের রংটা দেখেছ? কষিয়ে কষিয়ে কি স্বাদটাই না করেছে। আর এটা তো আমার ফেভারিট। আহা, গলে গেল আর চলে গেল। সুন্দরবন ট্যুরের আজ দ্বিতীয় দিন। একটা ঠান্ডা বৃষ্টি ভেজা সকাল আমাদের সুপ্রভাত জানালো। কাল রাতে ব্যালকনির দরজাটা খুলে দিয়ে শুয়েছিলাম। সারা রাত বৃষ্টি আর ফুরফুরে বাতাসে কি হাল হয়েছে দেখো। এই ভ্যাপসা বর্ষাকালে বিছানার বেডশিট টেনে নিয়ে সব মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে, যেন মনে হচ্ছে শীতকাল। ওই দেখো, একটা মাছরাঙা বসে আছে একদম আমাদের রুমের সামনেই।
আজ আমাদের মেন ফরেস্ট সাফারি। এদিকে সকাল থেকে আকাশের মুখ বেশ গোমড়া, তার সাথে বইছে ঝোড়ো হাওয়া এবং নদীও আজ বেশ উত্তাল। ওই দেখো দূরে কিন্তু দেখা যাচ্ছে ঝেঁপে নেমেছে এবং ক্রমশ এগোচ্ছে আমাদের দিকে। বলতে বলতেই চারিদিক সাদা হয়ে নামলো তুমুল বৃষ্টি। উফ, কি যে দারুণ লাগছে আমার এই ওয়েদারটা। ঝড় বৃষ্টি আমি এমনি ভীষণ পছন্দ করি, তার মধ্যে ডেকে সামনের দিকে এই সোফাটায় বসে তো মন প্রাণ জুড়িয়ে গেল। এই জন্যেই বলি, বাঘ নয় নাই দেখতে পেলে, কিন্তু এই প্রকৃতি তোমাকে হতাশ করবে না। এরকম একটা অপূর্ব ওয়েদারে একদম নরম নানপুরি আর সঙ্গে চানা মশলা জাস্ট জমে গেছিল। তারপর আসলো লিকার চা আর বিস্ক ফার্মের ক্রিম ক্র্যাকার। তবে এরপর এমন একটা দৃশ্য দেখলাম যে মনে হলো যেই ঝড় বৃষ্টি আমার কাছে বিলাসিতা, সেটা হয়তো কারুর কাছে অত্যন্ত যন্ত্রণার। পেটের দায়ে এই তুমুল বর্ষার মধ্যে ওদের বেরোতে হয়েছে মাছ ধরতে। এই বৃষ্টিতে ভিজে যে ভয়ঙ্কর জ্বর আসতে পারে সেসব ভুলেই গেছে ওরা। ওই মহিলাটিকে দেখছো? শুনলাম এরকমই এক মহিলা নাকি তার ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। বাঘ এসে শিশুটির সামনে ওর মাকে টেনে নিয়ে যায় জঙ্গলে। অবোধ শিশু ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকে। মনে আছে তোমাদের বলছিলাম এই নাইলনের জাল দেওয়া হয়েছে যাতে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে গ্রামের দিকে না যেতে পারে। এবারে তোমরা ফরেস্ট গাইডের মুখেই শুনে নাও বাঘ কি কি কারণে জঙ্গল থেকে গ্রামে হানা দেয়। কখনো কখনো বাঘ এই জঙ্গল থেকে লোকালয়ে চলে যায়। এটা হচ্ছে বাঘের একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। তো বাঘ কেন জঙ্গল থেকে লোকালয়ে যায়, যারা বাঘ নিয়ে গবেষণা করছেন তাদের কিছু অভিমত পাওয়া গেছে। আপনারাও জানবেন, প্রথম কারণ হচ্ছে বাঘের যখন বয়স হয়ে যায় বা কোনোভাবে ইনজোর্ড হয়, তখন এই গভীর জঙ্গলে খাবার ধরার সামর্থ্য অনেকটা কমে যায়। তো সে সহজ খাবার পাওয়ার জন্য জঙ্গল থেকে এই নদী সাঁতরে লোকালয়ে চলে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে এরা হচ্ছে টেরিটোরিয়াল অ্যানিম্যালস এক্সেপ্ট ম্যাটিং টাইম। তো এদের টেরিটোরিয়াল ফাইটিং হয়, অর্থাৎ এরিয়া দখলের লড়াই। সেই লড়াইয়ে বিজয়ী বাঘ পরাজিতকে তাড়া করে, সে জায়গা না পেয়ে অনেক সময় লোকালয়ে গিয়ে আশ্রয় নেয়। তৃতীয় কারণ হচ্ছে এরা যে যার নিজস্ব জায়গা চিহ্নিত করে। কিভাবে করে? যারা অ্যানিম্যাল প্ল্যানেট বা ডিসকভারি চ্যানেল দেখে তারা দেখে থাকবেন, এরা এদের ইউরিনের মধ্যে দিয়ে এক ধরনের হরমোন, যার নাম ফেরোমন, স্প্রে করে, কোথাও কোথাও গাছের গায়ে আঁচড় দিয়ে রাখে। কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, পার ডে 24 আওয়ার টুয়াইস হাই টাইড অ্যান্ড লো টাইড, অর্থাৎ জোয়ার ভাটা নিরন্তর। আর ভাটা থেকে জোয়ারের লেভেলটা প্রায় 4 থেকে 6 মিটার ওঠে। তো ওই সময় অনেকটাই জঙ্গল ভরে যায়, জঙ্গলে জল ঢুকে যায়, তখন ওর এই এরিয়া ধুয়ে যায়। তখন এরিয়া হারিয়ে ফেলে লোকাল সাইডে নদী নদ রক্ষা করার জন্য যে জঙ্গল আছে, অনেক সময় নিজের এরিয়া ভেবে ভুল করেও চলে যায়। চতুর্থ কারণ, মা বাঘিনী যখন বাচ্চা দেওয়ার সময় আগত হয় তখন ইয়াং মেল ওয়াশ করে কোথায় বাচ্চা দিচ্ছে। তার কারণ এটা যে কোনো ক্যাট ফ্যামিলিরই ক্যারেক্টার, শুধু বাঘ নয়। বাঘ তো বিগ ক্যাট, আমরা সবাই জানি। তো মা তার সন্তানের স্নেহে তার সন্তানকে আগামী দিনে প্রতিষ্ঠিত করার জন্য সে অনেক সময় ভেবে চিনতে লোকালে গিয়েও বাচ্চা দিই, ইয়াং মেল থেকে বাঁচানোর তাগিদে। তো এই 4টে কারণে বেসিক্যালি বাঘ জঙ্গল থেকে লোকালয়ে চলে যায়।
এরপর হঠাৎ দেখলাম গাইড সাহেব বলে উঠলেন, আচ্ছা সবাই এবার একটু শুনবেন, আমরা কিন্তু সুধন্যখালিতে ঢুকছি, অর্থাৎ সুন্দরবন টাইগার রিজার্ভে আমরা প্রবেশ করছি। এবারে কিন্তু জঙ্গলের ধারে আর কোনো জাল থাকবে না, কারণ নদীর এপার ওপার সব জঙ্গল। ওয়াইল্ড অ্যানিমাল যে কোনো সময় নদী ক্রস করতে পারে, কাজেই সজাগ থাকুন, চোখ কান খোলা রাখুন এবং বিপদ হতে পারে এমন কোনো কাজ করবেন না। একটু পরেই আমরা পৌঁছে গেলাম সুধন্যখালি জঙ্গল ক্যাম্পে। সজনেখালি রেঞ্জ যে 3টি জঙ্গল ক্যাম্প দ্বারা পরিচালিত হয় তার মধ্যে এটি একটি। জঙ্গলের মাঝে ফেন্সিং দেওয়া এই ক্যাম্পগুলোয় থাকে শুধু ফরেস্ট কর্তারা, যারা জঙ্গলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে। এই যে দেখো, আমি যেই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, এই ফেন্সিংটার পেছনেই কিন্তু বাঘের জঙ্গল, অর্থাৎ ফেন্সিংটা টপকালেই ইউ এন্টার দ্য ডেঞ্জার জোন। এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সামনে একটা মিষ্টি জলের পুকুর রয়েছে এবং এই যে পরপর 4টে জায়গায় লম্বা লম্বা করে অনেকটা এলাকা জঙ্গল ছেটে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় অবজারভেশন লাইন, যাতে মিষ্টি জলের টানে কোনো অ্যানিমাল যদি সামনে আসে আমরা দেখতে পাই। এছাড়া সুধন্যখালির আসল বৈশিষ্ট্য হলো, যেই ম্যানগ্রোভ জঙ্গল আমরা বোটে যেতে যেতে দেখছি, সেই জঙ্গলে কত প্রকারের ম্যানগ্রোভ গাছ রয়েছে, কোনটার কি নাম, কোনটার কি বৈশিষ্ট্য, এগুলো জানতে পারা যায়। যেরকম এই নারকেল গাছের পাতার মতো ম্যানগ্রোভ গাছটির নাম গোল পাতা, আবার এই যে সামনে ম্যানগ্রোভ গাছগুলো দেখছো, এর নাম গেওয়া। এর কষ নাকি এত বিষাক্ত যে চোখে গেলে মানুষ অন্ধ হয়ে যায়, বা সেই কষ গায়ে লাগলে ইনফেকশন হয়ে যায়। কি আজব ব্যাপার, তাই না? সত্যি এই সুন্দরবন বড় রহস্যময়। এই যেমন কিছুক্ষণ আগে এক প্রজাতির মাছ চোখে পড়ল, দিব্যি জল থেকে বেরিয়ে কাদার ওপর তিরিং বিরিং করে লাফাচ্ছে। এরা নাকি আবার গাছেও উঠে যায়। এরকম যে কত চমক লুকিয়ে আছে এই সুন্দরবনে, কে জানে। ব্রেকফাস্টের পর গতকাল দিয়েছিল চিংড়ি মাছ ভাজা, আজ এলো একদম টাটকা আমুদি মাছ ভাজা। সুন্দরবনের ছোট ছোট খাড়িগুলোকে ঘিরে ট্যুরিস্টদের মধ্যে ভীষণ কৌতূহল। খাড়ির ভিতরের পরিবেশটা বাইরে থেকে দেখেই কিরকম একটা গা ছমছমে লাগে। মনে হয়, ইস, যদি ঢোকা যেত, কি রুদ্ধশ্বাস একটা অভিজ্ঞতা হতো। কিন্তু সেখানেই যে বিপদ, এই খাড়িগুলোর অধিকাংশ ক্ষেত্রে কোনো এক্সিট ওয়ে থাকে না। জঙ্গলের ভেতরে গিয়ে এক জায়গায় শেষ হয়ে যায়। তারপর যদি জোয়ারের জল নেমে যায়, ব্যাস তোমার খেল খতম। তবে আশাহত হয় না, সামনে দেখো, পরপর সব নৌকোগুলো গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এমন কিছু খাড়ি রয়েছে যেগুলোতে ঢোকা যায়, যেরকম এই বনবিবি ভাড়ানি। এখানে ফেসে যাওয়ার ভয় নেই, বাহির পথ রয়েছে। দেখো ফলকটায় কি লেখা আছে, নিয়ে মা বনবিবির নাম, পার করব দক্ষিণ রায়ের স্থান। অর্থাৎ বুঝতে পারছো তো, এলাকাটা সুবিধের নয়। ইনফ্যাক্ট আমাদের বোটের সারেং আমাকে এইমাত্র বলছিল যে এই খালটায় বাঘ আছেই। সামনেই সুধন্যখালির মিষ্টি জলের পুকুরটা রয়েছে, কাজেই এখানে প্রচুর বাঘ আসে। কিন্তু ব্যাপারটা হলো, ওরা ঘাপটি মেরে বসে থাকে। চলো এবার একটু দেখে আসা যাক দুপুরের জন্য কি রান্নাবান্না হচ্ছে। ইলিশ তো রয়েছেই, আর জল যখন ফুটছে মনে হচ্ছে ভাপা হবে। ও বাবা, বাঙাল ঘটি দুজনেই আছেন। চিংড়ির আশা করি মালাইকারি হবে। আর এদিকে তো কাকা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম নিয়ে বসেছে। ও আচ্ছা আচ্ছা, ওটা শিওর রাতের চিলি চিকেনের আয়োজন চলছে। এই যে খালটা এবার আমরা ক্রস করছি, এটা প্রচণ্ড নাকি ডেঞ্জারাস জায়গা। এটাকে বলে হচ্ছে ভাইজোড়া খাল।
মানে এখানে প্রচুর বাঘ ক্রস করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাঘ দেখা যায় ভাইজোড়া খাল। প্রায় সময় এখানে গাইড দাদা বসে আছে। এখানে মানে প্রায় সময় নাকি বাঘ দেখা যায়, বাঘ ক্রস করে, এটাকে ভাইজোড়া খাল বলে। এটা অত্যন্ত ডেঞ্জারাস জায়গা। আরেকটা খাল আসছে, এই দুটো খাল মিলে বলা হয় হচ্ছে ভাইজোড়া খাল। ভাইজোড়া খাল এই দুটো পাশাপাশি যে খাল আছে, এই দুটো খালকে নিয়ে ভাইজোড়া খাল বলা হয়। এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস একটা জায়গা। ওরে বাপ রে বাপ, কি বিশাল নদী! গাইড সাহেব বললেন এই নদীটার নাম বড় গাজী নদী। এর গভীরতা নাকি 100 ফুট। এবারে যেই জঙ্গলটা সামনে দেখছো, এটা বাঘের সব থেকে প্রিয় জায়গা, হেতাল বন। এই হেতাল গাছকে ম্যাংগ্রোভ খেজুর বা সমুদ্রের খেজুরও বলা হয়। এবং এই হেতাল বন এত ঘন ঝোপের মতো হয় যে সূর্যের আলো পর্যন্ত ভেতরে প্রবেশ করে না। ঝোপালো বলেই এই গাছের ভিতর বাঘ লুকিয়ে থাকে। হেতালের ঘন ঝোপালো পাতার কারণে লুকিয়ে থাকা বাঘকে হরিণ ও অন্যান্য বন্য প্রাণীরা দেখতে পায় না। শিকার ধরতে বাঘের বেশ সুবিধা হয়। এই জঙ্গলের আড়ালে বাঘ এখন আছেই, এমনটাই বললেন আমাদের গাইড সাহেব। ও ওত পেতে বসে আছে। ও জানে এত বড় নৌকোর ওপর ঝাঁপিয়ে পড়ে ও শিকার ধরতে পারবে না, উল্টে বেকায়দায় পড়বে। ছোট নৌকো নিয়ে ওই জঙ্গলের সামনে যাও, টের পাবে। ওরে বাবা, এদিকে দেখো, জোয়ারের জল এতটা উঠেছে যে গোটা দ্বীপটাই ভাসিয়ে দিয়েছে। এই কারণেই সুন্দরবনের লোকালয়ে নদীর পাড়ে বাঁধ দেওয়া হয়, যাতে জোয়ারের জল না ঢুকতে পারে। নয়তো এই নোনা জল একবার ঢুকে গেলে সব চাষবাস নষ্ট। আর একবার মাটিতে লবণ ঢুকলে সেই মাটিতে যে আবার কবে চাষ করা যাবে তার ঠিক নেই। সুন্দরবনের বাসিন্দাদের তাই সরকারের কাছে একটাই আর্জি, নদীর পাড়ে সিমেন্ট দিয়ে পাকা বাঁধ তৈরি করা হোক। কিন্তু কে কার কথা শোনে? সিরিয়াসলি তারা ঘোরে, তারা অনেক বেশি টাইম স্পেন্ড করে। বাঘ দেখা যায় না, সবই দেখা যায়। তাদের এক্সপেন্সিভ। তারা 6 জন একটা বোর্ড হায়ার করে, 4 জন একটা বোর্ড হায়ার করে 40,000-50,000 টাকা পার হেড দেবে। 5 দিন 6 দিনের জঙ্গল আছে, সকাল 5:30-6টার মধ্যে জঙ্গল ঢুকে যাবে। তাদের প্ল্যানিং আলাদা। তাদের নেশা জঙ্গল, যে এটাকে আমরা অ্যাচিভ করতেই হবে। আর আপনাদের কি, আপনারা যে পাবেন না এমন নয়। আমাদের যেতে যেতে পেয়ে গেলাম, সামনে এসে গেল, আমরা গাইড সাহেব যেটা বলছিলেন সেটা আমি তোমাদের বিস্তারিতভাবে বলছি। ওনার বক্তব্য হলো, বাঘ দেখা যায় না কে বলেছে? বাঘ অবশ্যই দেখা যায়। এমন কিছু ট্যুর রয়েছে যেখানে বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু তার জন্যে আপনার হাতে রাখতে হবে সময়। বাঘ দেখতে গেলে এরকম ছোট বোটে 5-6 জন লোক নিয়ে হাতে সময় নিয়ে আসতে হবে। 6-7 দিনের জঙ্গলে সাফারি থাকবে, সাথে অভিজ্ঞ গাইড থাকবে যারা বাঘের পায়ের ছাপ দেখে ওর লোকেশন আন্দাজ করতে পারবে, ও কোন দিকে মুভমেন্ট করবে সেটা বলতে পারবে। তবে এই ট্যুরের খরচাও অনেকটা বেশি, মাথা পিছু লেগে যায় প্রায় 40,000-50,000 টাকা। সুন্দরবনের জঙ্গলের তোমাদের একটা মজার গল্প শোনাই চলো। আমরা জানি সুন্দরবনের জঙ্গলে বাঘের ভয়, কিন্তু তোমরা কি জানো আগে এই জঙ্গলে প্রচুর লেপার্ডও ছিল, এবং সেই লেপার্ডকে এই জঙ্গলের ডাকাতরা এমন ভয় পেত যে মায়ের কাছে তারা প্রার্থনা করত যেন লেপার্ড তাদের আক্রমণ না করে। এর প্রমাণ রয়েছে আমাদের কলকাতার চিত্তেশ্বরী দুর্গা মন্দিরেই। শুধু সিংহ নয়, সেখানে মায়ের সাথে দেখতে পাওয়া যায় একটি লেপার্ডকেও।
এই দুর্গামূর্তি পুজো করত চিতে ডাকাত, যে থাকতো কাশীপুরের জঙ্গলে, এবং সেইকালে কাশীপুর ছিল সুন্দরবনেরই অংশ। এই দেখো, বলতে বলতেই আরো একটা লাল কাপড়, অর্থাৎ এখানেই বাঘের আক্রমণে কারুর প্রাণ গেছে। এই ওয়াচ টাওয়ারটা দেখছো? বাপ রে বাপ, এখানে যাকে ডিউটি দিতে হয় তার কথাটা একবার চিন্তা করো তো। সেই সকাল থেকে প্রায় 3.5 ঘন্টা এই নদী পথ ধরে প্রায় 25 কিলোমিটার অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছলাম সেই বিখ্যাত 5 নদীর মিলনস্থল পঞ্চমুখানিতে। যদিও এখান থেকে বঙ্গোপসাগর এখনো প্রায় 50 কিলোমিটার দূর, তবু নদী যত সাগরের দিকে এগোচ্ছে তার চেহারা বিশাল হয়ে উঠছে। এবং পাশের নৌকাটিকে দেখো কিরম দোল খাচ্ছে। এই জায়গাটায় ভীষণ রোলিং হয়। আর এই যে বাঁদিকে খালটা ঢুকছে, এটাতেই ঢুকে আর একটু এগোলেই সামনে দোবাকি ক্যাম্প। এবং এখানে নদীর পাড়টা লক্ষ্য করো, কি সুন্দর, সমুদ্র সৈকতের মতো। কি যে ইচ্ছা করছিল নামতে, এত সুন্দর সমুদ্রের মতো ঢেউ হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু উপায় নেই। তিনি যে কোথায় ঘাপটি মেরে বসে আছেন কে জানে। দোবাকিতে পৌঁছে তো আমার চক্ষু চড়ক গাছ। নয় নয় করে প্রায় 14-15টা লঞ্চ লাইন দিয়েছে তাদের প্যাসেঞ্জার নামাতে। আমরা ঠিক করলাম এই ভিড়ের মধ্যে গুতিয়ে কোনো লাভ হবে না, বরং এই ফাঁকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। দুপুরের মেনুতে ছিল আজ এলাহি সব ব্যাপার স্যাপার। গরম ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা এবং যারা মাছ খাবে না তাদের জন্য চিকেন কষা। খাওয়া দাওয়া সেরে যখন সব ভিড় ফাঁকা হয়ে গেল, আমরা পা রাখলাম দোবাকি ক্যাম্পে। সজনেখালি রেঞ্জ যে 3টি জঙ্গল ক্যাম্প দ্বারা পরিচালনা করা হয় তার মধ্যে এটি একটি। ট্যুরিস্টদের সব থেকে প্রিয় লোকেশন এই দোবাকি ক্যাম্প। কারণটা তোমরা সবাই জানো। এখানে রয়েছে জঙ্গলের ওপর দিয়ে ক্যানোপি ওয়াক। নিরাপদ দূরত্বে থেকে জঙ্গলের বেশ খানিকটা এলাকা ঘুরে দেখা যায়। এবং এই ক্যাম্পের আশপাশের কিছুটা জঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই একটু ছেটে দিয়েছে, যাতে কোনো অ্যানিমাল মুভমেন্ট করলে যাতে আমরা দেখতে পাই। এই দেখো, একবার শীতকালে এসে ঠিক এখানেই আমি এক ঝাঁক হরিণ দেখেছিলাম, এবং সেবারই আবার বাঘের পায়ের ছাপও দেখেছিলাম নিচে মাটিতে। আমি কিছু কথা বলবো না, জাস্ট একবার অ্যাম্বিয়েন্সটা ফিল করো। মানে মানুষের কথাগুলোকে যদি এখন এই মুহূর্তে এলিমিনেট করে দেওয়া যায় না, কোনো আওয়াজ নেই, পুরো শান্তি একটা। কি লাভলি পরিবেশ। ট্যুরটা সার্থক হয়ে গেল যখন দোবাকি ক্যাম্প ঘুরে লঞ্চ ঘাটে ফিরে নদীর ওপারে দেখলাম এই অপূর্ব দৃশ্য। যেন মনে হচ্ছিল জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে সোনার হরিণ।
দোবাকি ছেড়ে রওনা হতেই চোখে পড়ল একটি দারুণ দৃশ্য। খুদে ম্যাংগ্রোভেরা ধীরে ধীরে দখল নিচ্ছে এই পলিগঠিত বদ্বীপের। সত্যি এভাবেই চিরকাল বেঁচে থাকে সুন্দরবন। পাখিরালয়ে ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। নদীর মাঝে তখন অসংখ্য টুরিস্ট বোটের মেলা লেগেছে। বুঝলাম আমাদের আগে প্রায় সবাই ফিরে গেছে। ফেরার পথেই বিকেলবেলা দিয়েছিল চিকেন পকোড়া, আর রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। সুন্দরবনে হয়তো এবারও আমি কিছু না দেখতে পেয়েই ফিরছি, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি একটা দিন আসবে যেদিন এরকমই কোনো ছোট খাড়িতে আমার নৌকো ঢুকবে, আর হঠাৎই দুপাশের জঙ্গল কেঁপে উঠবে এই শব্দে।